আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম শফিকুল আলম অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড সিইও এবং পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ শফিকুল আলম এফসিএমএ। মোহাম্মদ শফিকুল আলম, আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা গত ৫ই সেপ্টেম্বর দেখলাম যে সূচক কিন্তু ৭,০০০-এর যে একটা মাইল ফলক আমরা বলছি সেটা আমরা ছুঁয়েছি এবং তার থেকে আমরা এখন কিন্তু বেশ খানিকটাই উচ্চতে অবস্থান করছি। একটু আমি জানতে চাইবো যে অনেকে মনে করছে যে এটা অনেক বেশি বেড়ে গেছে, আবার অনেকে মনে করছে যে না, এটা একটা শুরু আসলে ইন্ডেক্সের ক্ষেত্রে। তো অনেকে কারেকশন চাচ্ছে, অনেকে মনে করছে যে এটা কারেকশন হওয়া উচিত। এই সবগুলো বিষয় নিয়ে আসলে আপনি বর্তমান বাজারকে কিভাবে দেখছেন? রনো, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একটা পার্টিনেন্ট কোশ্চেন করেছেন। সেটি হচ্ছে যে আসলে আমি আপনার প্রোগ্রামে সহ অনেক জায়গায় একটা কথা বলি, সেটি হচ্ছে যে এরকম আমরা কেন এত বেশি ইন্ডেক্স ফোকাস। আসলে ইন্ডেক্স তো আসলে একটা মিসনোমার অনেক ক্ষেত্রে। কেন? বিকজ আপনি ইন্ডেক্সের সব শেয়ারের ইকুয়াল কন্ট্রিবিউশন নাই। আমরা জানি যে লার্জ পেইড আপ ক্যাপিটাল ভালো শেয়ারগুলো ইন্ডেক্সে কন্ট্রিবিউশন বেশি। সো আমরা ইন্ডেক্স বেড়ে গেলেই যে আমাদের ভিতরে যে অস্থিরতা এবং ইন্ডেক্স কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, এটা আমরা ওভার মনে হয়। আমি আপনাকে এটুকু বলি, দেখেন যত আপনি দেখবেন যে ইন্ডিভিজুয়াল ব্যবসা কেমন, স্ক্রিপ্ট কেমন করছে, তার কর্পোরেট সুশাসন আছে কিনা, এবং রেগুলেটর হিসেবে যারা কাজ করছেন রেগুলেটরদের ভূমিকা আছে কিন্তু মার্কেট নিয়ে দেখা। কিন্তু আমরা যদি অলওয়েজ খুব বেশি ইন্ডেক্স মানে সেন্ট্রিক ডিসকাশনে যাই এবং ইন্ডেক্স বাড়লে অস্থিরতা তৈরি হয়, এবং কখনো কখনো আপনি বললেন যে কেউ চাচ্ছে যে আসলে তো টানা র্যালি যেমনি ঠিক না, লজিক্যাল হওয়া দরকার। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে মার্কেট যে তলানিতে ছিল, বাংলাদেশের যে পি রেশিও ছিল ভালো কোম্পানিগুলো স্পেশালি, এখনো যদি বেশ কিছু সেক্টরে কিন্তু পি রেশিও এমন জায়গায় আছে প্রতিবেশী সহ সারা পৃথিবীর কোথাও কিন্তু এরকম নাই। তো সেই জায়গায় এসে আপনার স্কোপ আছে আমার পার্সোনাল বিশ্বাস। কিন্তু আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইন্ডেক্স কেন্দ্রিক ইনভেস্টমেন্ট করি এবং আমরা ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্টের ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলোতে কম, যে আমরা হচ্ছে যে কথার বেসিসে যাই এবং ইন্ডেক্সকে খুব বেশি ইম্পর্টেন্স দিই। ইন্ডেক্স ইম্পর্টেন্ট, তার থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয় আপনি যে শেয়ারটা ইনভেস্ট করবেন তার পি রেশিও কেমন, তার ফান্ডামেন্টাল বেসিক ডিসক্লোজ ইনফরমেশন আপনার কাছে কেমন আছে। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে স্টিল আমি বলবো না যে মার্কেটে ওভারস্টেট একটা মার্কেট, এটা কি বেশ আন্ডারস্টেট অনেক ক্ষেত্রেই। আপনাকে সমর্থন করে আমি আসলে একটু বলতে চাই যে হ্যাঁ, ইন্ডেক্স বাড়ছে কিন্তু তার মধ্যে কিন্তু অনেক সেক্টর অথবা অনেক কোম্পানির কিন্তু আসলে একটা মূল্য সংশোধন কিন্তু হয়েই যাচ্ছে আসলে। এটা কিন্তু আমরা লক্ষ্য করছি। যেমন আজকে আমরা টেক্সটাইল সেক্টরে দেখতে পাচ্ছি যে বেশ খানিকটা একটা কারেকশন মোডে আছে, এরকম কিন্তু হচ্ছে আসলে। জি। এবং আপনি যেটা বলছেন যে ইন্ডেক্স আমরা ফোকাস করছি আসলে, এই বিষয়ে আমি একটু জানতে চাই যে আমরা দেখি যে ইন্ডেক্সের একটা নির্দিষ্ট অবস্থানে আসলে মার্জিন লোনটাকে বেঁধে দেওয়া হয়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কারণ আমরা কিন্তু আসলে বিনিয়োগ ইন্ডেক্সে করছি না, আমরা বিনিয়োগ করছি আসলে নির্দিষ্ট একটা কোম্পানি শেয়ারে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কারণ আমরা দেখি যে ৭,০০০ অথবা ৮,০০০ অথবা ৯,০০০ গেলে একটা সেল প্রেসার আসবে, অথবা আসা উচিত আসলে যদি এরকম ভাবে বেঁধে দেওয়া হয়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে এটিও আমার কাছে একটু কম রেশনাল মনে হয়। এটা একদম আমার ব্যক্তিগত মতামত। এই জিনিসটা এসেছে কিন্তু আজকে না। আমি ক্লিয়ারলি মার্কেট সংশ্লিষ্ট সেই গত 15 বছরে, আমি স্পেশালি যখন 2010-এর যে আমরা ডিবেকল হলো, মার্কেট যে পড়ে গেল, তখন কিন্তু আমরা এই চিন্তাটা আসছে। ঠিক আপনি দেখেন 2010-এর ধসের আগে তখনকার রেগুলেটররা উইথ ডিউ রেসপেক্ট এই আপনার লোন, মার্জিন লোন যে এত অ্যাব্রাপ্টলি এত কন্টিনিউয়াসলি চেঞ্জ করেছেন, যে যার ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে পড়েছে। সো আমি পার্সোনালি বিলিভ করি এই কমিশন এবং ওই মার্কেট ডিবেকলের পরে আমাদের যে রিফর্ম গুলো হয়েছে এটা কিন্তু অত্যন্ত আশাপ্রদ, এবং আমি বর্তমান কাউন্সিল, বর্তমান রেগুলেটররা কিন্তু অতীতে যে কোনো সময় থেকে ভালো কাজ করছে। বাট মাই হাম্বল সাবমিশন টু দ্য রেগুলেটরস ফ্রম এটিভি, ফ্রম ইউ, যে আসলে আমরা কিন্তু ইন্ডেক্স কেন্দ্রিক এইটা করলে কিন্তু একটু চ্যালেঞ্জিং। বিকজ আপনি জানেন যে মার্জিন লোন, নন মার্জিন কিছু সিকিউরিটিজ আছে সেখানে দেওয়া হয় না। কিন্তু আপনি যদি মার্জিন কেন্দ্রিক রাখেন, আপনি যদি ইন্ডেক্সে ট্যাগ করেন, তাহলে কিন্তু ইন্ডেক্সের অস্থিরতা আসবে ইন্ডেক্স বাড়লে। এবং তখন কি হয়, ইন্ডেক্সে কন্ট্রিবিউশন করে যেসব, কম কন্ট্রিবিউশন করে যেসব সেক্টরগুলো স্পেশালি স্মল ক্যাপ বা যারা, তা সেগুলো নিয়ে কিন্তু কিছু খেলার সুযোগ তৈরি হয়। যখন আপনি দেখেন প্যানিক তৈরি হয়, তখন কিন্তু মার্কেটের টার্নওভার কমে যায়। আমি ইন্ডেক্সের চেয়ে বেশি মনে করি টার্নওভার। এই মার্কেটে টার্নওভার আমরা অতীতে অনেকবার শুনেছি, বলেছি 10,000 কোটি টাকা হওয়ার উচিত। সেইখানে কিন্তু এখনো যথেষ্ট স্কোপ রয়েছে বলে আমি বিশ্বাস করি। সো ইন্ডেক্স কেন্দ্রিক এই বিষয়গুলো আর একটু রিথিঙ্ক করা যায় কিনা, অনারেবল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং আদার রেগুলেটরদের কাছে আমার একটা কোশ্চেন বা আমার একটা জিজ্ঞাসা।
আচ্ছা, অবশ্যই একটু জানতে চাইবো যে মানে আপনি কি মনে করছেন আসলে এই মুহূর্তে আসলে আমাদের যে পুঁজিবাজার ইন্ডেক্স যাই বলি না কেন আসলে কতখানি আসলে বিনিয়োগযোগ্য, সেই সাথে আরও একটু জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ভালোর জন্য অথবা মার্কেটে নতুন নতুন বিনিয়োগ আসার জন্য কিন্তু নতুন কমিশন অনেক ধরনের কাজ করছে, সেই সাথে আমরা রোড শোগুলোও দেখতে পাচ্ছি, সামনের সপ্তাহে একটা রোড শো আছে, যে বিষয়গুলো তো আগ্রহ সাধারণ বিনিয়োগকারীদেরও বাড়ছে, তো সেখানে আসলে ডেপথনেসটাকে আরও কীভাবে বাড়ানো যায় আর কতখানি আসলে বিনিয়োগযোগ্য এই অবস্থায়? এক্স্যাক্টলি। দেখেন আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন, সেটা হচ্ছে আমরা এক চিকেন ডিলেমা জানি, সেটা হচ্ছে আমাদের মার্কেটের সমস্যা কি, আমাদের মার্কেটের উপরে ট্রাস্ট কম, এই কম ছিল এখন বলবো না, যে কারণে মার্কেট বাড়তে পারছে না। মার্কেট বাড়তে পারছে না দেখেই কিন্তু আমরা ওভারঅল মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়ছে না, মানে হচ্ছে যে আমাদের ইকোনমিতে আমি অ্যাটলিস্ট হচ্ছে 1000 কোম্পানির, আমরা জানি টপ 500 এর লিস্ট বাংলাদেশের ইকোনমিরও আছে, তাই এই টপ 500 যদি ধরি তার ভিতর কয়টা কোম্পানি লিস্টিং এ আছে, আমরা কিন্তু এখনো স্কোপ আছে যে অ্যাটলিস্ট 100 কোম্পানি যারা ডুইং ফ্যান্টাস্টিক তাদের সুশাসন এনশিওর করা বা বিভিন্ন কারণে, এবং স্টক মার্কেটের উপরে ওই এন্টারপ্রেনিয়রদের, ওই ওনার, ওই বোর্ডদের কিন্তু আস্থার জায়গাটা একটু কম। সেই জায়গায় আমি বলবো যে এই কমিশন স্পেশালি যে কাজগুলো করেছে, রোড শো বলেন, এফপিআই আনার জন্য, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আনার জন্য যে ধরনের প্রোগ্রামগুলো করেছে, বিভিন্ন কোম্পানিকে, লুক্রেটিভ কোম্পানিগুলো আনার জন্য যে কাজ করেছে, সেই তুলনায় আমি বলবো যে এই ইন্ডেক্স কিন্তু আরো অনেক স্কোপ আছে। বিকজ আপনি মাথায় রাখতে হবে যে 2010 এর যে ডিবেকল ছিল তখন 9000 বা আপনি যাই বলেন, সেই ইন্ডেক্সের সাথে কতগুলো নতুন ইস্যু আসছে, কত রকম প্রাইস ইনফ্লেশন অ্যাডজাস্টেড হয়েছে। সো সেই তুলনায় কিন্তু এখনকার মার্কেটে কিছু শেয়ার, স্পেশালি কিছু জাঙ্ক শেয়ার যেটা আমরা বলি, যেটি নিয়ে প্ল্যান আছে, আমি জানি যে ওটিসি নিয়ে চিন্তা আছে, তারপরে স্মল ক্যাপ নিয়ে কথাবার্তা হচ্ছে যে ওটিসির কিছু শেয়ারকে স্মল ক্যাপে নেওয়া যায় কিনা, এই রিফর্ম গুলো দ্রুত করে বড় কোম্পানিগুলো ঢুকিয়ে মার্কেটের ডেপ বাড়াতে হবে, মার্কেটের ওভারঅল ক্যাপিটালাইজেশন বাড়াতে হবে, মার্কেটের উপর আস্থা বাড়াতে হবে। সেটা করতে গেলে কিন্তু এই আপনি যেটা বললেন যে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্ক হয়েছে, সেই তুলনায় কিন্তু আমরা রিফ্লেকশন এখনো দেখি নেই। তো এই অর্থে আপনি বলতেই পারেন যে এই যে একটা মহাযজ্ঞ চলছে আমাদের ইনভেস্টমেন্ট নিয়ে, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আমাদের সবাই কিন্তু ফাইন্যান্স অ্যাডভাইজার সহ যারা আছেন, তারা কিন্তু আমাদের কিন্তু এই কাজগুলো করছেন। তো সেই জায়গায় আমি মনে করি দিস মার্কেট ইজ স্টিল ভেরি লুক্রেটিভ, বাট অবভিয়াসলি একজন ইনভেস্টরের তার নিজস্ব দায় দায়িত্ব থেকে আমি এখানে অব্যাহতি দিতে পারবো না, তাদেরকে কিন্তু নিজেদের অ্যানালাইসিস করতে হবে। এই মার্কেট লুক্রেটিভ, কিন্তু সব সেক্টর, সব স্ক্রিপ্ট কিন্তু একইভাবে লুক্রেটিভ না। সো ইউ হ্যাভ টু চুজ এন্ড পিক এন্ড চুজ। সো দ্যাট ইজ মাই সাজেশন টু দ্য ইনভেস্টরস। খুবই সুন্দর কথা বলেছেন, অবশ্যই বিনিয়োগকারীর বিষয়গুলো খেয়াল রাখবে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমদানি বিজনেসের সঙ্গে আছি রহমান রণ। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম শফিকুল আলম অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড সিইও, পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ শফিকুল আলম এফসি এবং এফসিএমএ। মোহাম্মদ শফিকুল আলম, আমি একটু জানতে চাইবো যে আমরা দেখেছিলাম 2010-এর পরে যতগুলো রেগুলেটরি বডি আছে তারা কিন্তু একসাথে কাজ করেছে। তো সাম্প্রতিক সময় আমরা একটু দেখতে পাচ্ছি যে কিছুটা মনে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে কিনা, এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন? রণ, আপনি ঠিকই বলেছেন। আমার ক্লিয়ারলি মনে আছে, আসলে প্রত্যেকটা বিষয় আমি খুব ক্লোজলি অবজার্ভ করতাম সেই সময়। অনারেবল প্রাইম মিনিস্টার, এখনকার প্রাইম মিনিস্টারই ছিলেন, উনি কিন্তু আমার ভূমিকাটা স্পেশালি 2010-এর পরে উনি যেভাবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ অন্যদের সাথে যে ডায়ালগ গুলো করেছিলেন, আমার কাছে ক্লিয়ারলি মনে আছে উনি একটা জিনিস খুব ইম্পর্টেন্স দিয়েছিলেন, যে রেগুলেটরদের ভিতরে মানে একটা কোলাবোরেটিভ এফেক্ট, একটা কোঅর্ডিনেশন মিটিং রেগুলার করার। আমরা মাঝেও দেখেছি যে এরকম একটা কোঅর্ডিনেশন মিটিং কিন্তু ডাকা হয়েছিল বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে। বাট আমি একটা তখনও খুব দুঃখ পেয়েছিলাম যে ওখানে কিন্তু আসলে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু রিপ্রেজেন্টেটিভরা আর একটু সিনিয়র আমরা আশা করছিলাম। প্রত্যেকে আসছে, এটা পাবলিক ডিসক্লোজ। সো আমার কাছে মনে হচ্ছে যে এমন দ্য রেগুলেটর সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে, বিকজ আমরা যতভাবেই দেখি মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট এটা আলাদা থাকার সুযোগ নেই। স্পেশালি আপনার ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এই মার্কেটে অ্যাজ এ ইনস্টিটিউশন ইনভেস্টর হিসেবে এবং তাদের যে ভূমিকাটা, এটা অনস্বীকার্য, যেটা অস্বীকার করার সুযোগ নেই। সো অন্য রেগুলেটরদের ভিতরে এখন অনেকটা আইডিআর সাথে, মানে বীমা রেগুলেটরদের সাথে কিন্তু অনেকটা ঠিক হয়েছে। বাট আমি অনলি রিকোয়েস্ট, এবং এটাও আপনারা জানেন যে
বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকের সাথে বাংলাদেশ সিকিউরিটি কমিশনের আরেকটু বোধহয় কোঅর্ডিনেশন দরকার হয়, বিকজ আমরা মার্কেটে কিছু যে লাস্ট ফিউ ডেজ যে কিছু একটু উত্থান পতন দেখলাম যেটা আসলে আনইউজুয়াল ছিল, সেটার পিছনে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কিছু রেগুলেশন কাজ করেছে। সো সেন্ট্রাল ব্যাংক কিন্তু অনেক ক্ষেত্রেই আসলে ক্যাপিটাল মার্কেটের সেনসিটিভ ইস্যুগুলো নিয়ে কাজ করার আগে আমার মনে হয় যে বাংলাদেশ সিকিউরিটিজ কমিশনের সাথে আরেকটু ক্লোজলি ইন্টারেক্ট করে এটাকে আসলে মনে হয় বেটার পাওয়া যাবে। এটা আমি একটা লেম্যান হিসেবে বললাম, ডেফিনেটলি রেগুলেটর হ্যাভ বেটার ইনসাইট, বাট আমাদের যে মার্কেট পারসেপশন থেকে আমার কথাটা বলা প্লিজ। সেটাই, বর্তমান কমিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ আন্তরিকভাবে তারা কাজ করছে পুঁজিবাজারের উন্নয়নে। আমরা দেখছি যে ওটিসি মার্কেটকে তারা মূল মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে, আমরা দেখলাম যে ভালো ভালো আইপিও নিয়ে আসার চেষ্টা করছে, অনেক কিছুই হচ্ছে। সেই সাথে আমরা দেখলাম যে 52টি ট্রেক লাইসেন্সও দেওয়া হচ্ছে পুঁজিবাজারকে আরও বড় করার জন্য। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? সেই সাথে যদি আরেকটু জানতে চাই, নতুন যে আইপিও রুল অথবা যে সংশোধনটা হলো, এইটাকে কীভাবে দেখছেন আপনি? থ্যাংক ইউ রনো। আসলে আমরা কিন্তু কমন একটা কথা বলি, মাথা ব্যথা হলে কিন্তু মাথা কেটে ফেলা সলিউশন না। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে এবারের ভূমিকাটা আমি অত্যন্ত প্রশংসিত হয়েছে বলে পার্সোনালি বিলিভ করি। স্পেশালি যেসব কোম্পানিগুলো প্রবলেম কোম্পানি পড়ে গেছে, ওটিসিতে চলে গেছে, সেই কোম্পানিগুলোর বোর্ড রিস্ট্রাকচার সহ আপনার নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে একটা ব্যাংকে দেখলেন রিসেন্টলি আমরা বোর্ডে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে এনকারেজ করা হচ্ছে, ডায়ালগ করা হচ্ছে। নট অনলি এমন, আমি যদি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মানে স্পেশাল অনারেবল চেয়ারম্যান এবং একাধিক কমিশনের সাথে আমি ফর্মাল ইনফর্মাল মিটিং গুলোতে জানতে পেরেছি তাদের যে আন্তরিকতা, তারা কিন্তু বোর্ডকে চাচ্ছেন যে কিভাবে রিস্ট্রাকচার করা যায়, প্রবলেম থেকে বের হয়ে আসে। আমি একটা কোম্পানি, লিস্টেড কোম্পানি যদি বন্ধ হয়ে যায় বা ওটিসি চলে যায়, শেয়ার হ্যান্ডওভার না হয়, সবচেয়ে লুজার হয় ইনভেস্টররা। সেই ইনভেস্টরদের লুজার করার কোনো দরকার নেই, সেই জায়গাটাতে আমরা দেখেছি। আর আপনি যেটা বললেন যে আমার আইপিও রুলে রিসেন্টলি একটা চেঞ্জ আসছে, সম্ভবত 16 বা 18 আগস্টে এটা পাস হয়েছে, আমরা গেজেট আকারে দেখেছি। এখানে একটা সবগুলো জিনিসই খুব চমৎকার লেগেছে। একটা জায়গায় মনে হয়েছে আমার যে হচ্ছে যে আপনার নতুন একটা আইপিও তে আসতে গেলে গত 2 বছরের ভিতরে তারা কোনো বোনাস বা নতুন ইকুইটি ইস্যু করলে তারা এটাকে কাউন্ট করছে না। সো যেসব কোম্পানিগুলো আমরা বাংলাদেশের কনটেক্সটে দেখি যাদের হয়তো টার্নওভার অনেক বেশি কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচারটা আগের থেকে রিস্ট্রাকচার করা হয়নি, তারা কিন্তু গত 1-2 বছরই করছে। সো এই ধরনের কয়েকটা বেশ কিছু কোম্পানি আমি ইন্টারনালি জানি বা বিং এ অডিটর অফ ডিফারেন্ট কোম্পানিজ উই নো যে এটা কিন্তু আবার নতুন কিছু কোম্পানি আসার জন্য নতুন বাধা তৈরি করবে। সো এই জায়গাগুলো আরেকটু আমার মনে অ্যাড্রেস করা দরকার। অ্যাপার্ট ফ্রম দিস, এটা যুগোপযোগী করা হয়েছে। আই এম রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস ইনিশিয়েটিভ। সেই সাথে আরেকটু জানতে চাইবো যে স্মল ক্যাপ যেগুলো, সেগুলোকে আরো কিভাবে আকর্ষণীয় করা যায়? একদমই, এটা আরেকটা বলেছেন। সারা পৃথিবীতে আসলে এসএমই সেক্টর, এবার দেখেন সারা ওয়ার্ল্ডের যে আপনার একটা আইপি ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে ডে হলো, সেখানে কিন্তু সারা পৃথিবীতে থিম করেছিল এসএমই গ্লোবালি এত ইম্পর্টেন্স পাচ্ছে। সারা পৃথিবীতে কিন্তু টোটাল বিজনেসের মোর দ্যান 90% এসএমই কন্ট্রিবিউট করে। বাংলাদেশে এসএমই কন্ট্রিবিউশন ইজ ফিউয়ার। আমার স্পেসিফিক ডেটা নাই আমাদের কাছে, বাট স্টিল এটা আপনার কোনোভাবেই 20-30% বেশি হবে না। সো স্মল ক্যাপ বলতেই আমরা বুঝতে পারছি যে যাদের পেইটা 5 থেকে 30 কোটি টাকার ভিতর হবে। এখানে যদি আপনি ওটিসির কিছু কোম্পানিকেও যদি এমন হয় তারা হয়তো লার্জ কম্পিটিশনে ভালো করছে না, তাদের বিজনেস সাইজ ছোট হয়ে গেছে, ক্যাপিটাল রিডাকশন করে হলেও ক্যাপিটাল রিডাকশন করার ক্ষমতা কিন্তু বাংলাদেশ সিকিউরিটি বাংলাদেশের কোম্পানি একটা দেয়া আছে, করে তারা যদি স্মল ক্যাপে আসে এবং স্মল ক্যাপকে যদি লুক্রেটিভ করতে পারি, পরবর্তীকালে স্মল ক্যাপ থেকে বেশ কিছু ভালো কোম্পানি আমরা পাবো। এবং স্মল ক্যাপ একটা ইন্টারেস্টিং বিষয়, এখানে কিন্তু জেনারেল ইনভেস্টররা সবাই এখানে পার্টিসিপেট করছেন না, এখানে কিন্তু করছে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এবং 1 কোটি টাকার উপরে যাদের পোর্টফোলিও। সো এই জায়গাটাতে আমি পার্সোনালি বলবো যে এই স্মল ক্যাপকে আমরা যদি জনপ্রিয় করতে পারি, ইট উইল ensure the depthness and the overall market capitalization, because এখান থেকে আমরা যদি আমি ধরি যে 100 স্মল ক্যাপ থেকে প্রতি বছর 3টা বা 5টা যদি মেইন মার্কেটে চলে আসে, that will add value to the stock market and overall economy of the country. সেটাই, একটু জানতে চাইবো যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোরও আমরা দেখি যে জিডিপির সাথে ক্যাপিটাল মার্কেটের যে রিলেশন আমরা দেখি যে অনেক বেশি, আসলে তাদের প্রভাবটা অনেক বেশি। আমরা হংকং অথবা সিঙ্গাপুরেরটাও দেখি যে 300 অথবা 400%, ভারতেও এখন 120-এর উপরে আসলে। তো জিডিপির সাথে আমাদের যে মার্কেট ক্যাপিটালকে আরো কিভাবে বাড়ানো যায়, কি মনে করছেন? এটা তো আসলে দেখেন মানে সবচেয়ে বেশি আলোচিত একটা বিষয়, আমার মনে হয় সবচেয়ে বেশি কথা বলা হয়েছে। স্পেশালি আপনার এটা একটা অন্যতম কারণ হচ্ছে সারা পৃথিবীতেই হচ্ছে যে
মেইন সোর্স অফ মানি যদি আপনি বিজনেস করতে চান, এক্সপানশন চান, তাহলে ক্যাপিটাল মার্কেট থেকে আসে, ইকুইটি মার্কেট থেকে আসে। আর আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ব্যাংক বিজনেস, এবং ব্যাংক বিজনেসের এই জিনিসটা হচ্ছে যে আমরা অনেকেই হয়তো চাই না ক্যাপিটাল মার্কেট স্ট্রং হোক, কারণ আমাদের ইকুইটির একটা সার্টেন পার্সেন্ট 85 থেকে 90% আসে ব্যাংকিং ব্যবস্থাপনার থেকে। কিন্তু যদি ইকুইটি মার্কেট থেকে আসতো, আমরা বড় লার্জ যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন গুলো আসে, লার্জ ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় গভর্নমেন্ট লেভেলও, সেগুলো যদি আমাদের ক্যাপিটাল মার্কেট থেকে আসতো, এটি কিন্তু আপনার কোনো রেশিওই পড়ে না। আপনি যদি ইভেন সিঙ্গাপুর, থাইল্যান্ড বা অন্যদের সাথে কম্পেয়ার, হংকং এর সাথে কম্পেয়ার না করে ইন্ডিয়া, পাকিস্তানের সাথে করেন, তাও দেখবেন আমাদের কিন্তু ইজ নট কম্পেয়ারেবল এট অল। সো এই জায়গাটাতে প্রচুর বর্তমান কমিশন অত্যন্ত আন্তরিকভাবে এই জায়গায় কাজ করছে। বাট আমি মনে করব যে শুধু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখানে কাজ করলেই চলবে না, তার সঙ্গে আদার রেগুলেটর আন্তরিক হতে হবে, তাহলেই আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন বড় হবে এবং জিডিপি টু স্টক মার্কেটের যে রেশিও এটিকে ইমপ্রুভ হবে বলে আমি বিশ্বাস করি। সেটা আমরা প্রত্যাশা করি নতুন কমিশনের হাত ধরে, নতুন স্টেক হোল্ডারদের হাত ধরে আসলে আমাদের পুঁজিবাজার একটা বিশ্বমানের পুঁজিবাজার হবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম শফিকুল আলম অ্যান্ড কোম্পানি প্রিন্সিপাল অ্যান্ড সিইও, পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ শফিকুল আলম, এফসিএ এবং এফসিএমএ। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2টা 35 আবার ফিরে আসবে বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।